তবে আশা করছি 2026 সালে শুধু ভাঙন নয়, রাজ্যের মানুষ আমাদেরকে সুযোগ দেবে, আশা করছি দেবে। আমি আশা করি। আমাদের কি লক্ষ্য, আমরা কেন পার্টিতে এসেছি? আপনার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে শুধু মিড ডে মিলটা খাচ্ছে আর চলে আসছে, জিজ্ঞাসা করেছেন পড়াশোনা কেমন হচ্ছে কি হচ্ছে না? এটা শুধু ভাঙনের মানুষের জন্য বলছি না, রাজ্যের মানুষের জন্য বলছি। মায়ের হাতে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে যে হাতে, ওই হাতি মায়েদের সন্তানগুলোর ভবিষ্যৎ ধ্বংস মমতা ব্যানার্জি করছে। আমাদের লড়াইটা কোথায়? আমাদের লড়াই হচ্ছে স্কুলে আপনি শিক্ষক দেন, আমাদের লড়াই স্কুলে চক দেন, ডাস্টার দেন, স্কুলে বাচ্চারা বসে টেবিল চেয়ার দেন, ওইগুলো স্কুলে দেবে না, তার বদলে কি করছে? খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। সেখানে যারা আছেন, কজনের সমর্থ আছে ভাই বলুন তো বেসরকারি স্কুলে আপনার ছেলেগুলোকে পড়াবে? মূল নেতৃত্বতে যারা ছিলেন তাদের মধ্যে একজনকে জেলের ভাত খাওয়ানো হয়েছে। যে মামলায় জেলের ভাত খেয়েছে, ওই মামলায় আরো অনেক মূল হোতা এখনো বাইরে ঘুরছে। আমি আপনাদের কথা দিতে পারি, আজ নাই তো কাল তাদেরকেও কিন্তু জেলের ভাত আইএসএফ খাওয়াবে, ছাড় হবে না। এখন শাসক দলে আছে, শাসক দলের অ্যাডভান্টেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা নিশ্চিত থাকুন, আজকে যে নিচে আছে কালকে সে উপরে উঠবেই কালের ক্রমে, আর কালের ক্রমে কাল আজকে যে উপরে আছে আগামীতে সে নিচে নামবেই। একটা সময় ছিল এমন বড় বড় ডায়লগ দিত, যেখানে চাটা ফেলতে দেওয়া যাবে না, চায়ের চা খাবে, একটা বসার চেয়ার দেবে না, বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না, 6 লেনের আশপাশে আসতে দেবে না বলে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার বিধায়ককে যারা হুমকি দিয়েছিল, আজকে দেখুন কালের ক্রমে রাজনীতির ইতিহাসে তারা ঠাঁই হয়ে গিয়েছে। তাই আপনাদের বলি, ধৈর্য ধরুন, আইনকে মান্যতা দিন, সঠিক পথে চলুন। দিনের শেষে সংবিধানের জয় হবে। কোন নটোরিয়াস ক্রিমিনাল সংবিধানের সাথে পেরে উঠতে পারেনি আর পারবেও না, কিন্তু ধৈর্য ধরতে হবে। আপনি আজকে গাছ লাগিয়ে সকালে আলু লাগালেন, এখন আলু সিজন তো নাকি, এই তো এখানে মনে আলু লাগানো আছে না, আলু লাগিয়েছেন, সকালে লাগিয়েছেন আলুটা, সন্ধ্যেবেলায় যদি ওই আলুকে গিয়ে খোঁচা দিয়ে দেখেন আলুটা বেড়েছে না কমেছে, তাহলে ওই গাছটা আলুটা আর হবে না, পচে যাবে। ওকে সময় দিতে হবে। আলুটা লাগিয়েছেন, আলু থেকে বীজ তৈরি হয়েছে, গাছ হবে, গাছ ওপর দিকে মাটির ওপরে বাড়বে, নিচে আলু, মাটির নিচে আলু বড় হতে থাকবে। নির্দিষ্ট সময়ের পরে আপনি সেই মাঠে যাবে, যেই যে কাজ করা দরকার সময়ের সাথে সাথে সেচের ব্যবস্থা যেটা আছে সেটা দিতে হবে, সারের ব্যবস্থা থাকলে সার দিতে হবে। নির্দিষ্ট সময়ের পরে আপনি একটা ছোট্ট একটা তিন মুখ আলু লাগালেন কেটে, দেখবেন ওটা থেকে একটা আপনার বড় পুষ্ট খাওয়ার উপযুক্ত আলু হয়ে গিয়েছে। নিশ্চিতভাবে তাকে নির্দিষ্ট টাইম তার পেছনে দেওয়ার জন্যই তো হয়েছে। তাই আপনাদেরও বলবো, এখন অনেকে হই হই করবে, অত ভেঙে পড়ার দরকার নাই। আপনারা একটু ধৈর্য ধরুন, গাছ অনুযায়ী সময় দিতে হবে। ঠিক একইভাবে আলু চাষ করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের পরে আলু তুলতে হয়। ধান চাষ যারা করেন নির্দিষ্ট সময়ের পরে তারা তোলে, যারা কফি চাষ করে বা যারা ধনে পাতা বা আরো যেগুলো যা সবজিগুলো আছে সবের কি এক সময় লাগে? ভাই একটু বলবেন, সময় আলাদা আলাদা লাগে। তো যে যেরকম টোপ খাবে তাকে সেই রকম অপেক্ষা করতে হয়। তবে একটা কথা বলে যাচ্ছি, সবজি যখন লাগিয়েছি সেটা ভালো করে বাড়িতে তুলে নিয়ে যাব। আর আমাদের ছেলেদেরকে যারা খুন করেছে তাদেরকে জেলের ভাত খাওয়াবোই খাওয়াবো, কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে যাচ্ছি, কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুগণ, নিরাশ হওয়ার কোনো জায়গা নয়, বরঞ্চ আমাদেরকে আরো বেশি করে কি করতে হবে, আরো বেশি করে আমাদেরকে, আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার সব বরণ হয়ে গেছে তাদের,
আচ্ছা, যারা পঞ্চায়েতের সদস্য আছেন আমি তাদেরকে বলবো, যদি দায়িত্ব, তারা ভলেন্টিয়ারের অনেক কাজ করছে না, তারা বেশি। আচ্ছা, যারা বাকি সামলাচ্ছেন, বাকি যারা আছেন স্টেজে চলে আসবেন। আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে এই সাথে সাথে বরণটাও করে নেবেন। হ্যাঁ, যারা আছেন বাকি যারা চলে আসবেন, বা বিভিন্ন নেতৃত্ব যারা আছেন। তাই আপনাদের বলবো, নিরাশ হওয়ার প্রয়োজন নাই, সংবিধানের উপরে ভরসা রাখুন। যখন মোদিজি তার ক্ষমতা দেখিয়ে ওয়াকফ সম্পত্তি সরাসরি দখল করে নেওয়ার চেষ্টা করেছিল, তখন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যাদবপুরের এমপি এটাকে আটকানোর চেষ্টা করেনি। সংবিধানের উপরে ভরসা করে এই ভাঙড়ের বিধায়ক সুপ্রিম কোর্টে গিয়ে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানকে বাঁচাতে হবে, ওয়াকফ সম্পত্তি বাঁচাতে হবে, ছুটে গিয়ে মামলা করেছে। এখনো পর্যন্ত আপনার এলাকার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যে সুরক্ষিত আছে, তথা ওয়াকফ সম্পত্তি যে সুরক্ষিত আছে, এটা আপনারা জোর গলায় বলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য নয়, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য। হ্যাঁ, আমি জোর গলায় বলছি। আজকে তৃণমূলের বন্ধুরা আমাদের অনেক সমালোচনা আলোচনা করছে, তাদেরকেও বলতে চাই, আপনার আব্বুর কবরটা, আপনার আম্মুর কবরটা, আপনার দাদুর কবরটা, আপনার দাদিমার কবরটা, আপনার নানার কবরটা, আপনার নানিমার কবরটা যে সুরক্ষিত আছে, এটুকু মাথায় রাখুন। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করেনি এই মামলা সুরক্ষিত রাখার জন্য, নওশাদ সিদ্দিকীদের মতো কোটি কয়েক মানুষের মামলা করার জন্য। এখনো তৃণমূলের নেতার বাপের কবরটাও সুরক্ষিত আছে। ওরা আমাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা করে, ওদের অধিকার নাই। তারপরেও বলবো করুক, কোনো সমস্যা নেই আমার, কিন্তু সমালোচনা আলোচনার ক্ষেত্রে ভাষার সংযত হওয়া দরকার। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম, আপনার অধিকার আছে, আপনি এই সমালোচনা করতেই পারেন, কিন্তু আপনি সমালোচনা করার ক্ষেত্রে দুটো বিষয় খুবই ভাবে আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত ভাষার শালীনতা, দ্বিতীয়ত কি আছে ওই বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে। আপনি জ্ঞান নাই আপনার, আপনি এই বিষয় জানেন না, আর বকতে লেগে গেলেন, তাহলে কি হবে? ভুল বকবে, যেটা শাসক দলের অধিকাংশ নেতারা করছে। তার একটা উদাহরণ দিয়েছিলাম, খেয়াল আছে? আর নতুন করে দিয়ে টাইম নষ্ট করে লাভ নেই ওদের পিছনে। বন্ধুগণ, আপনাকে আমাকে ভাবতে হবে, মাদ্রাসা বাঁচানোর লড়াই, মসজিদ বাঁচানোর লড়াই, মন্দির বাঁচানোর লড়াই, ঈদগাহ বাঁচানোর লড়াই, গুরুদুয়ারা বাঁচানোর লড়াই আপনাকে আমাকেই লড়তে হবে। গত কদিন আগে শান্তিপুরে 70 থেকে 80টা হিন্দু সমাজের যে ধর্মীয় বিশ্বাস, যে ঠাকুর, যে দেবদেবী যেখানে তৈরি হয়, সেখানে গিয়ে ওই তৈরি হচ্ছিল ঠাকুর 70 থেকে 80টা ভাঙচুর করে ধ্বংস করে দিয়েছে, ভাঙচুর করে দিয়েছে। কারো মুখে কোনো কথা নাই, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করছে। ওই সমস্ত কুলাঙ্গারগুলোকে যারা ধরা পড়েছে, শুধু নয়, কাদের কথা শুনে এই ঠাকুরগুলোকে ভাঙচুর চালালো, তাদেরও খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্য কোন রাজনৈতিক দল বলেনি, আইএসএফ বলছে, আপনার আমার পার্টি কথা বলছে। মসজিদে হামলা করলে, ইমামের উপরে আক্রমণ হলে আইএসএফ মুখ খুলে, পুরোহিতের উপরে আক্রমণ হলে, মন্দিরের উপরে আক্রমণ হলে, ঠাকুরের উপরে আক্রমণ হলো, আইএসএফ মুখ খুলে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, মসজিদকে রক্ষা করতে হবে, মন্দিরকে রক্ষা করতে হবে, গুরুদুয়ারাকে রক্ষা করতে হবে, চার্চকে রক্ষা করতে হবে, জাহের থানকে রক্ষা করতে হবে। সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে, সংবিধানকে মান্যতা দিয়ে যারা চালাচ্ছে, সেইগুলোকে রক্ষা করার জন্যই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। এই যে আমরা জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য, আপনার আমার অধিকারের জন্য, ধর্মীয় যারা ধর্ম পালন করছে, বা যারা ধর্মকে তথাকথিত যারা নিজেদেরকে নাস্তিক বলে, যে যেটাই হোক না কেন, সংবিধান প্রত্যেককে অধিকার দিয়েছে। ওটাকে সামনে রেখে যারা
আজকে এগিয়ে চলছে, তাদেরকে যারা বাধা দিচ্ছে ওই বাধাকে আটকানোর জন্যই আইএসএফ তৈরি হয়েছে। সেই জন্যই আইএসএফ এর উপরে এদের এত গুসা, এত রাগ। দেখবেন বিজেপির ৭৭টা বিধায়ক, সেখানে কোনো চর্চা নেই, কোনো কথা নাই, কিন্তু আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক তাকে ডিস্টার্ব হচ্ছে বারবার। কেন ডিস্টার্ব হচ্ছে? আজকে আমি আস্তে আস্তে খবর পেলাম পোলেরহাট ১ নম্বর অঞ্চলে আমাদের নেতৃত্বরা গত রাত্রে থেকে আমাদের উপরে অত্যাচার চলছে, আজকে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। এটা বুঝতে হবে। আমি চাই না যে আপনার নন্দীগ্রামে ওখানে বিরোধী দল করে বলে ওদের উপরে আক্রমণ হোক, কিন্তু আমি প্রশ্ন তো তুলতে হবে ভাই, আমাকে আমি আজকে প্রশ্ন তুলতে হবে। আপনারা নন্দীগ্রামে এই ধরনের সংঘর্ষ হয়েছে লাস্ট ৬টা মাস আমাকে বলতে পারবেন কোনো তথ্য আছে? নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয় ২০ বাক্য ছড়িয়ে বাংলার বায়ুকে বিষ বায়ুতে পরিণত করে দিচ্ছে। তার বিরুদ্ধে না আইনত ব্যবস্থা নিচ্ছে, না দলগত কিন্তু তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, সেটা করছে না। আর যে নওশাদ সিদ্দিকী আইএসএফ সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সেতু বন্ধনের কাজ করে, সেই নওশাদ সিদ্দিকীকে আটকাও, সেই আইএসএফ কে আটকাও। এদের মূল বিষয়টাকে আপনাদের বুঝতে হবে। এই তৃণমূল কংগ্রেস কোনো মতেই চায় না বিজেপির বাইরে কোনো দল শক্তিশালী হয়ে উঠুক, কারণ বিজেপির বাইরে দল যদি শক্তিশালী হয়ে ওঠে, বিজেপির ভয় দেখিয়ে আর সংখ্যালঘু মুসলমানের ভোটটা নেওয়া যাবে না। তাই এরা কি করছে? এরা সুকৌশলে আইএসএফ এর মতো দলকে দুর্বল করার চেষ্টা করছে। যে আইএসএফ এর ছায়া তলে, যে আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্যকে ভালোবাসে আভা বিশ্বাস দিদিরা, পাপিয়া ভাবিরা এগিয়ে আসছে, সেই আইএসএফ কে এদেরকে আটকাতে হবে। সেই জন্য বারবার এরা চক্রান্ত করছে। কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা সব সময় ধৈর্যের পরিচয় দেন, এটা আপনাদেরকে আমি কুর্নিশ জানাই। আইনের প্রতি ভরসা রাখেন, আপনাদেরকে কুর্নিশ জানাই। এভাবে ধৈর্য ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা যে বিপ্লব সংগঠিত করেছি, সাকসেস তখনই হবে যখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আপনারা ভালো করে জানেন। আমি একবার আপনাদেরকে রিমাইন্ড করছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বেশি কিছু নয়। ক্ষমতার মসনদে যেতে হবে, সর্বোচ্চ ক্ষমতায় বসতে হবে, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভাঙড়ের মানুষ কলকাতা আরজি করে গিয়ে কেন ট্রিটমেন্ট করবে, এটা বন্ধ করা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সুন্দরবনের মানুষ কলকাতার চিত্তরঞ্জনে পিজিতে গিয়ে কেন ট্রিটমেন্ট করবে, এটা বন্ধ করা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাঁকুড়ার মানুষ, পুরুলিয়ার মানুষ, দার্জিলিং এর মানুষ, মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, দিনাজপুরের মানুষ কেন হেভি ট্রিটমেন্ট করতে হলে কলকাতায় সরকারি হসপিটালে আসতে হচ্ছে, এটা বন্ধ করা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এইগুলোকে বন্ধ করে প্রতিটা জেলায় জেলায় পিজি তৈরি করা, আরজিকর তৈরি করা, এনআরএস তৈরি করা, চিত্তরঞ্জন তৈরি করা। জেলার মানুষ জেলাতে ট্রিটমেন্ট পাক, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা সরকারকে প্রস্তাব দিচ্ছি, বর্তমান যে সরকার আছে তাকে প্রস্তাব দিচ্ছি এই বিষয়গুলো তারা করুক। তারা যদি না করে, আমাদেরকে যদি বাংলার মানুষ সুযোগ দেয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সরকারে থাকলে 5 বছরে 5টা জেলাতে 5টা এনআরএস, আরজিকর, পিজির মতো হসপিটাল তৈরি করে আমরা দেখিয়ে দেব। সম্ভব, অসম্ভব কিছু নাই। কেন? তাও প্রমাণ দিচ্ছি। আপনারা দেখেছেন কল্যাণীতে এইমস তৈরি হয়েছে, জানেন তো আপনারা? এখানকার কিছু রোগীর গিয়ে ট্রিটমেন্ট করে। কেন আপনাদেরকে কল্যাণীতে যেতে হচ্ছে? আপনি একজন কৃষক, আপনি দিনে 300 টাকা ইনকাম করেন, আপনি এখান থেকে কল্যাণীতে যাবেন, একদিন যাবে, চলে যাবে, সেই দিনে 300 টাকা কেন? আর আপনার জেলায় হলে চাষবাস সব করে নিলেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করে গিয়ে ট্রিটমেন্টটা করে আসলেন। কল্যাণী এইমস তৈরি করতে 1000 কোটি টাকা মতো খরচ, যেটা 700 কত কোটি টাকার প্রজেক্ট, আমি ধরছি 1000 কোটি টাকার। এবারে হেলথ বাজেট কত জানেন পশ্চিমবাংলার মানুষের জন্য? 25,000 কোটি টাকা। আপনারা বলুন, এই 25,000 কোটি টাকা আপনার আমার হেলথ বাজেট পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষের জন্য, কিন্তু তারপরেও আমরা কি সরকারি পরিষেবা পাচ্ছি? এর উত্তর দেবেন।
কিন্তু 25,000 কোটি টাকা পশ্চিম বাংলার মানুষের জন্য এই বছর 1 বছরের জন্য খরচ করে। তা যাচ্ছে কোথায়? এই ঘাট হয়ে কালীঘাটে হয়তো পৌঁছে যাচ্ছে। তা আপনারা বলুন, ওই 25,000 কোটি টাকা 1 বছরে যদি ওখান থেকে মাত্র 1,000 কোটি টাকা বার করি, একটা কল্যাণীর মতো এইমস তৈরি হবে না? পিজি একটা তৈরি হবে না? আরজিকর তৈরি হবে না? এনআরএস তৈরি হবে না? একটা সরকারের 5 বছর সময় থাকে, তো 5 বছরে 5টা পিজি বা 5টা এইমস তৈরি করে দিবার ক্ষমতা সরকারের আছে, কিন্তু সরকার সেটা করে না। আর আমরা বলছি এটা সরকারকে করতে হবে, কারণ এখন তো আমরা সরকারে নাই। সরকার যদি, আপনারা রাজ্যের মানুষ যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে এটা আমরা করব। এই প্রস্তাব আমরা কি জন্য পার্টি করছি? আপনি কৃষক, আপনি মাস গেলে আগে 7,000 টাকার নিচে ইনকাম করতেন, ভাঙড়ের মানুষেরও বলছি, ভাঙড়ের মানুষেরাও আগে কৃষকরা 7,000-এর নিচে ইনকাম করছেন, এখন 1,000 বেড়েছে, 8,000-এর নিচে হচ্ছে। ওই 1,000 বেড়েছে অন্য কারোর জন্য নয়, ভাঙড়ের ভোটারদের জন্যই রাজ্যের কৃষকদের 1,000 টাকা ইনকাম বেড়েছে। এটা হাততালি হবে না ভাই? ভাঙড়ের ভোটারদের জন্য হয়েছে এটা। ভাঙড়ের ভোটাররা ভোট দিয়ে সংযুক্ত মোর্চা তথা খামচিহ্নকে বিধানসভায় পাঠিয়েছিল। খামচিহ্নর বিধায়ক বিধানসভায় গিয়ে ঘুমোতে যায়নি, বা ওখানে এসি ছিল, সে এসিতে এনজয় করতে যায়নি। ওই জন্যই ভাঙড়ের বিধায়ক ছাড়া দ্বিতীয় কোনো বিধায়কের মুখে এখনো আপনারা শোনেননি যে বিধানসভার লাইভ টেলিকাস্ট হোক, লাইভ হোক। বিধানসভার মধ্যে গিয়ে তার নির্বাচিত জনপ্রতিনিধিরা বিজেপির সুরে কথা বলছে না, বিজেপিকে সুবিধা করে দেওয়ার কথা বলছে না, রাজ্য সরকারকে প্রশ্ন করছে, শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে, কৃষকদের গড় আয় বাড়ার কথা বলছে, মহিলাদের নিরাপত্তার কথা বলছে, মহিলাদের ক্ষমতায়নের কথা বলছে, স্কুলে শিক্ষক দেওয়ার কথা বলছে, হসপিটালে ডক্টর দেওয়ার কথা বলছে, নতুন নতুন বাস রুট তৈরি করার কথা বলছে, এখানে খালগুলোকে সংস্কারের কথা বলছে, এখানকার ব্রিজগুলোকে ঠিক করার কথা বলছে, এখানকার লাইব্রেরিতে লাইব্রেরিয়ানে দেওয়ার কথা বলছে, এখানকার কৃষকের উৎপাদিত ফসলের দাম বাড়ানোর কথা বলছে। না চুপ করে বসে আছে সেটা দেখার জন্য লাইভ টেলিকাস্ট চালানোর কথা ভাঙড়ের বিধায়ক কি বলেছে? ভাই আমি যদি কিছু না বলি তাহলে বলবো কি লাইভ টেলিকাস্ট চালানো হোক? এখানে ভাঙড়ে জানবেন, একটা যদি কেউ ইট গাঁথে উন্নয়নের জন্য, এটাও ভাঙড়ের মানুষের চাপে হচ্ছে, ভাঙড়ের বিধায়ক বিধানসভায় আওয়াজ তোলার জন্য হচ্ছে। এটা মানে বলে না যে কি উন্নয়ন করেছে তার উত্তর দেব, এটাও তো উন্নয়ন। যে লাইটগুলো রাস্তায় লাগাচ্ছে চাপে পড়েই তো হচ্ছে ভাই। এই লাইটের প্রস্তাব কে দিয়েছে? 100 কোটি টাকার কাজ করবে, ভালো তো, কিন্তু 1992-52 সাল থেকে ভাঙড়ের মানুষরা ভোট দিচ্ছেন, কোনোবারে 100 কোটি টাকার কাজের গল্প শুনিয়েছিল? এবার কেন শোনাচ্ছে? ভাঙড়ের মানুষের চাপের কারণে। এই হচ্ছে বিরোধী থাকা দরকার, কাজ হয়ে যাচ্ছে, কাজ বুঝে নিতে হবে। দেখো আমি পরের পাঠে বলবো বিধায়ক হিসাবে কি করেছে না করেছে। তাই 1,000 টাকা এখন বেড়েছে, এখন 8,000 টাকা, 8,000-এর নিচে ইনকাম। কার জন্য? আপনাদের বিধায়কের জন্য। বিধানসভার মধ্যে গিয়ে বারবার প্রশ্ন তুলেছি, বারবার কথা বলেছি যে কৃষকদের মাসিক গড় আয় কেন বাড়ছে না, তথ্য দিয়ে বলেছি। আপনাদেরও জানিয়ে দিতে চাই, কেরলের নাম শুনেছেন, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র নাম শুনেছেন তো? এই সমস্ত কৃষকের মাসিক গড় আয় আর পশ্চিমবাংলার কৃষকের মাসিক গড় আয় অনেক বিস্তর তফাৎ। তাই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আওয়াজ ওখানে তুলেছি আমি, যে আমি বলেছি যে কাশ্মীর সব সময় ওখানে আমরা খবরে পাই হচ্ছে সেই হচ্ছে, সেই কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় 12 থেকে 15,000 টাকা ইনকাম করছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেন 7,000 টাকা? হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকা ইনকাম করে, ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের এই দুরবস্থা কেন? শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে, আর ভাঙড়ের কৃষকরা মাস গেলে আগে 7,000-এর নিচে হতো, এখন বেড়ে 8,000-এর নিচে হয়েছে। কেন? ওরাও কৃষক, আপনিও কৃষক। আপনার কি হয় জানেন?
মধ্যিখানে তোলাবাজি হয়ে যায়, মধ্যিখানে দুর্নীতি হয়ে যায় বলে আপনার ইনকাম কমে যাচ্ছে। কিভাবে ইনকাম কমে যাচ্ছে? আপনি একটা সার কিনতে যাচ্ছেন, এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইসের ওপরে আপনাকে সার কিনতে হচ্ছে। এটা অন্যায় হচ্ছে। যে সারটার দাম 750 টাকা, সেটা আপনাকে 1200-1400 টাকায় কিনতে হচ্ছে, তাহলে আপনার লস হচ্ছে তো। কিন্তু এইগুলি তো বন্ধ, 2000 টাকাতেও কিনতে হয়। এটা তো, এইটা বন্ধের জন্য বিধানসভায় কোনো বিধায়ক কথা বলেনি। সারা রাজ্যের কৃষকের সমস্যা, শুধু ভাঙড়ের কৃষকের সমস্যা নয়। ভাঙড় এমন একজনকে পাঠিয়েছে বিধানসভায় ভাঙড়ের মানুষের জন্য, রাজ্যের কৃষকদেরকে পক্ষে আমি আওয়াজ তুলেছিলাম যে এমআরপি রেটের উপরে যারা কৃষি সরঞ্জাম বিক্রি করছে সেগুলোকে গ্রেফতার করতে হবে। নড়ে চড়ে বসেছিল, কজনের বিরুদ্ধে এফআইআর করেছিল, করে ব্যবস্থা কিছু গ্রহণ করেছে। কিন্তু এটা চলতে থাকছে, এই চলাটা বন্ধ হবে। এখানে আপনার লস হয়ে যাচ্ছে। 750 টাকার সারটাকে আপনাকে ডবল দামে অন্তত কিনতে হচ্ছে। কেন? এটা এক টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে, ইনকাম তাহলে কমে যাচ্ছে, একটা দিক। দ্বিতীয় দিক বলছি আপনাদের, আপনি একটা ফুলকপি চাষ করলেন, কত টাকা খরচ বলুন? 3 টাকা, সব থেকে কম 3 টাকা, কোনো জায়গায় 4 টাকা, কোনো জায়গায় 3.5 টাকা, কোনো জায়গায় 5 টাকা খরচ হয়ে যায়। একটা ফুলকপি লাগালেন, দানা লাগানো থেকে বড় করে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত যদি আমি বলি, বা পরিষ্ট হওয়া পর্যন্ত কত, পুষ্ট হওয়া পর্যন্ত কত, 3 টাকা কম করে। সেই ফুলকপি আপনারা কত দামে বিক্রি করেন? 3 টাকার ফুলকপি 4 টাকা, 4.5 টাকা। এমনও ঘটনা গিয়েছে 3টে ফুলকপি 3 টাকায় বিক্রি করতে হয়েছে। ভুল বলছি নাকি? হ্যাঁ, ভুল বলছি নাকি? ঠিক বলছি তো? তাহলে আপনি আপনার উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না। এই উৎপাদিত ফসলের দাম ঠিক কে করে দেবেন? নওশাদ সিদ্দিকী বিধায়ক আপনাদের আমি, কিন্তু আমার ওই ঠাক পাওয়ার নেই। আমি যেহেতু বিরোধী দলে বসি, আমি দামটা ঠিক করে দেওয়া। কিন্তু এর আগে দাম ঠিক করার জন্য স্বামীনাথন কমিশন বলে একটা কমিশন তৈরি হয়েছিল। কিসের জন্য? কৃষকদের কথা ভেবে, যে কৃষকরা তো আত্মহত্যা করছে কেন, কৃষকরা আর্থিকভাবে পিছিয়ে কেন। আর্থসামাজিকভাবে কৃষকদেরকে আপলিফমেন্ট করতে হবে, কৃষকদের ডেভেলপ কিভাবে হবে সেটাকে সামনে রেখে একটা কমিশন তৈরি হয়েছিল। আমার কথা শুনতে কি খারাপ লাগছে আপনাদের? চোর ডাকাতদের গল্প বলবো না, আপনাদের কথা শোনাবো। আপনাদের কথা আপনাদের জানা দরকার তো ভাই। স্বামীনাথন কমিশন, আচ্ছা কারা মনোযোগ দিয়ে শুনছেন একটা হাতটা তুলে দেখান তো আমাকে। হাতটা একটু তুলে রাখুন, হাতটা তুলে রাখবেন। মনোযোগ দিয়ে শুনছেন তো নাকি? নাহলে আমি ভাই বক্তব্য ছেড়ে দেবো, আমি দুপুরে এখনো খাইনি। শুনবেন তাহলে আমি বলবো, শুনবেন? ঠিক আছে, আমি আপনাদের বলি, স্বামীনাথন কমিশন কৃষকদের জন্য আর্থসামাজিকভাবে উন্নয়ন হওয়ার জন্য একটা কমিটি তৈরি হয়, যার নাম স্বামীনাথন কমিশন। সেই কমিশনে বলেছিল অনেক অনেক বলা আছে সুপারিশ কৃষকদের জন্য। একটা বলা আছে, সহজে বলছি, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। কেমন? আজকে আপনি একটা ফুলকপি তৈরি করলেন, 3 টাকা খরচ হচ্ছে, 3 টাকা আপনার মেহনত আর 3 টাকা আপনার লাভ, তাহলে 9 টাকায় ফুলকপিটা আপনি বিক্রি করবেন। এটা সরকার মার্কেট করে দেবে। অনেক সময় মার্কেট হয়তো রেট বেঁধে দেয় তো সরকার, যে 9 টাকার নিচে ফুলকপি বিক্রি হবে না, এটা কমিশনের সুপারিশ অনুযায়ী। তাহলে এবার বলুন, আপনি আজকে 3.5 টাকায়, 4 টাকায়, 5 টাকায় ফুলকপি বিক্রি করছেন, আবার 3 টাকায় 3টে, আবার অনেক সময় ফেলে দিতে হয়েছে, তাই তো? এবার বলুন, তাহলে আপনি লসে রান করছেন। ওই লসে রান করার পরে মাস গেলে আপনি 8,000 টাকা ইনকাম করছেন, উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাচ্ছে না। আমি এখানে বসে আপনাদের বলছি, আপনারা 24,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন সরকার যদি চায়। কিভাবে? আপনার ফুলকপি দিয়ে আমি প্রমাণ দিচ্ছি। 3 টাকা খরচ হয়েছে ফুলকপিতে, 3 টাকা সময়ের দাম। আপনি মাঠে গিয়ে তো চাষ করছেন ভাই, আপনি তো মাঠে গিয়ে চাষ করছেন। 3 টাকা সময়ের দাম আর 3 টাকা লাভ, তাহলে কত হলো একটা ফুলকপির দাম? 9 টাকা। 9 টাকা হলো তো নাকি? 9 টাকা। আর এখন 3 টাকার ফুলকপি গড়ে দেখেন 3 টাকাতেই আমরা বিক্রি করছি। সেটা করে আমি ইনকাম হচ্ছে 8,000 টাকা। আর 3 টাকার ফুলকপি যখন আমি 9 টাকায় বিক্রি করবো, 3 আসছে কত হলো? একটু বলুন না জোরে। তাহলে আপনার ইনকাম বাড়লো কি কমলো?
তাহলে 20 থেকে 24,000 টাকা ইনকাম আপনার এখানে বসে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার বাড়ির মেয়েটার হাতে 1,000 টাকা ধরিয়ে দিয়ে মধ্যিখানে 10 থেকে 12,000 টাকা চুনা মমতা ব্যানার্জি লাগিয়ে দিচ্ছে। ভাবতে পেরেছেন? আমি 1000-1200 বিরুদ্ধে নয়, আমি 5,000 দেওয়ার পক্ষে। যদি বাংলার মায়েরা বাপেরা আমাদেরকে সুযোগ দেয়, মায়েদেরকে মাস গেলে 5,000-এর ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, তার পরিবর্তে স্বল্প কাজও মায়েদের কাছ থেকে নেব। কিন্তু আপনি দেখুন, এবার আপনাদের বলি কিভাবে সম্ভব। তাহলে প্রমাণ দেখালে, আমি ফুলকপিটা যখন আমি বাড়িতে কিনে খাই, ক টাকায় কিনি? জোড়া 50 টাকা, জোড়া 40 টাকা, তাই না? আপনি তৈরি করলেন 3 টাকায় বিক্রি করলেন, আমি 6 টাকা জোড়ায় বিক্রি করলেন, আর আমি জোড়া কিনছি 40-50 টাকায়। তাহলে সরকার এর জন্য একটা দপ্তর আছে, এগ্রিকালচারাল মার্কেটিং। কৃষি বিভাগের মধ্যে একাধিক দপ্তর আছে। একটা কি জানেন? এগ্রিকালচার সরাসরি, হর্টিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং, এই ধরনের ভাগ আছে। একটা মন্ত্রীকে আপনারা রেখেছেন ট্যাক্সের টাকা দিয়ে, মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে আপনারা তাদেরকে দেন। তার কাজটাই হচ্ছে এই দামকে নির্ধারণ করা, এগ্রিকালচারাল মার্কেটিং। তাহলে ভুল লোককে আমরা বসিয়ে দিয়েছি সেখানে। যাকে বসিয়েছি সে আমাদের কথা ভাবেনি, দালালদের কথা ভাবছে। দালাল কিছু ছেড়ে রেখেছে সরকার। সেই দালাল আপনার কাছ থেকে 3 টাকায় ফুলকপি নিয়ে গিয়ে বাজারে অন্যজনকে দিচ্ছে, আর আপনাকে আমাকে 25 টাকা পিস কিনতে হচ্ছে। ওই দালাল ভুঁইফোড় মধ্যখান থেকে যদি আমরা সরিয়ে দিই, ডাইরেক্ট কৃষক মাল তুলবে, 9 টাকায় বিক্রি করবে। যাও, যে ইচ্ছা 9 টাকায় নিয়ে যাও, নিয়ে তুমি বিক্রি করো। সেটা হচ্ছে কি? হচ্ছে না। কারা এটাকে দেখবে যে সঠিক হচ্ছে কি হচ্ছে না? এটা এগ্রিকালচারাল মার্কেটিং একটা দপ্তর আছে, দপ্তরের একটা মন্ত্রী আছে, সচিব আছে। মন্ত্রী সচিবদের মাইনে প্রায় 1.5 লাখ, মন্ত্রীর মাইনে 1.5 লাখ টাকা। মাথায় ঢুকিয়ে রাখুন, 1.5 লাখ টাকা মমতা ব্যানার্জি দেয় না, অভিষেক ব্যানার্জি দেয় না। 1.5 লাখ টাকা আপনারাই দিচ্ছেন আপনাদের ট্যাক্সের টাকা থেকে। বুঝে আসছে কি বলছি? তাহলে আপনারা ভুল লোককে ওই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন, বসিয়ে রেখেছেন। তা আমরা কেন পার্টি করছি? আমাদের পার্টিটা এটাই, শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষের কাছে আমাদের বার্তা এটাই যে আগামী দিনে যদি সারা রাজ্যের মানুষ আমাদেরকে ওই এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার করার দায়িত্ব দেয়, তাহলে আমাদের এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টারের কাজটাই হবে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষকদের উৎপাদিত ফসলের যে দাম নির্ধারণ করা বলা হচ্ছে সেটাই আমরা করব, এবং কৃষকরা মাসিক গড় আয় তাতে বাড়বে। এই ব্যবস্থা আমরা করছি। ওই জন্যই আমাদের উপরে রাগ। আমরা যদি বলি চলো তোমার সাথে আমরাও তোলাবাজি করব, তোমার সাথে আমরাও হারাম খাবো, বলবো চল, নওশাদের মতো ভালো ছেলে আর নাই। এখন নওশাদের মতো খারাপ ছেলে নেই বলছে তো, ওর মতো ভালো ছেলে নাই। কখন বলুন তো? যখন কি হবে, এই কৃষকদের জমিগুলো কেড়ে নিয়ে প্রমোটিং করার চেষ্টা করছে, আমি কৃষকদের বিরুদ্ধে থাকবো, কৃষকদের পক্ষ নেব না। আমার মতো ভালো ছেলে নাই, কারণ আমাকে তো ভাগ দেবে, তখন কাটা পিছু 20,000 করে আমি পেয়ে যাব। কিন্তু আমার ওই প্রয়োজন নাই ভাই, আমি ওই কাজ করতে আসিনি। বরঞ্চ আমি এসেছি ওই কৃষকরা সেচের দুরবস্থা, অনেক দূর থেকে পানি নিয়ে এসে সেচ দেয়, সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। সরকার করবে, সেই করার জায়গাটা সরকারের যা বসানোর দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা সরকারে কাকে বসাবে সেটা করবে। দেখুন 2021 সালে আপনারা স্রোতের বিপক্ষে গিয়েছিলেন তো ভাই, এখন গর্বের সাথে বলতে পারছেন তো যে না আমরা ঠিক জায়গায় আছি? এটা আছেন তো? কারণ সারা রাজ্যের মানুষ দেখুন যেখানে অন্যায়, আজকে আস্তে আস্তে ফোন করেছিল মুম্বাই একটি ছেলেকে, মুর্শিদাবাদের একটি শ্রমিককে ছেনি আর হাতুড়ি দিয়ে মাথায় মেরে মেরে খুন করে দিয়েছে। ছবি টবি পাঠিয়েছে, চাইলে আপনি দেখাতে পারবেন, দেখা যাবে না, এত ভয়ঙ্কর ভাবে মেরে দিয়েছে। তো ওদের লোকাল এমপি এমএলএ সবাইকে বলে কিচ্ছু কাজ হয়নি। মুর্শিদাবাদের লোক ফোন করছে কাকে? এর জোরে বলেন, ভাঙড়ের বিধায়ককে। অগরপুর, পুরুলিয়া অগরপুর থেকে গত রাত্রে আমার কাছে ফোন আসলো। আপনারা খেয়াল আছে ওখানকার আদিবাসী দলিতদের উপরে অত্যাচার হয়েছিল, আমি পৌঁছে গিয়েছিলাম। যদি আমাকে 144-এর গল্প শুনিয়ে আটকে দিয়েছিল, কিন্তু সেখান থেকে গতকালকে ফোন এসেছে, ভাঙড়ের বিধায়ক বলছেন এর থেকে বড় পাওনার কি নেবেন আপনারা?
আজকে সারা রাজ্যের মানুষ ভাঙড়কে ফলো করছে, ভাঙড় মডেলকে ফলো করছে। চারিদিক থেকে ডাক আসছে যে ভাইজান এখানে আসুন, এইবার এখান থেকেও পাস করাবো। শুধু আপনাদের খামচিহ্ন ভাঙড় থেকে যাবে না, এখান থেকেও যাবে। লড়াই করতে হবে। লড়াইয়ের মতো 10টা যদি আমরা 2021 সালে পাঠাতাম, মমতা ব্যানার্জির আমলে অসীম সরকার যেভাবে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এতক্ষণ অসীম সরকারকে যেই শাসকে থাকুক না কেন ধরে জেলের মধ্যে রাখতো। কিন্তু দুর্ভাগ্য, বিরোধী বিধায়ক মাত্র একজন আপনি, সেই জন্য আপনাদের উপরে এত অত্যাচার হয়ে যাওয়ার পরেও আমরা বিচার পাচ্ছি না। যে ভাইজান আমরা শপথ নিচ্ছি আগামী নির্বাচনে শুধু ভাঙড় থেকে খামচিহ্ন যাবে না, আমাদের বিধানসভা থেকেও আমরা খামচিহ্নকে পাঠাবো। ভাঙড় তো উদাহরণ তৈরি করেছে, ভাঙড় তো দৃষ্টান্ত তৈরি করেছে আছে সারা রাজ্যের মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনারা দেখেছেন, আমি বারুইপাড়ার উপর দিয়ে আসি, বারুইপাড়ায় সবজি ব্যবসায়ীদের দুরবস্থা কার শরণাপন্ন হয়েছে? কাকে বলেছে? ভাঙড়ের বিধায়ককে। জানে সেটা ভালো করে যে ভাঙড়ের বিধায়ক যদি এটাকে নিয়ে চর্চা করে একটা সুরাহা হবে। আর আমি আপনাদের বলছি এটা অবশ্যই আমি চর্চা করবো, ওনাদেরকে কথা দিয়েছি আমি রেলের হাওড়া ডিভিশনের কর্তাদের কাছে যে বসবো এই সমস্যাকে সুরাহা করার জন্য। তো আপনাদের বললার বক্তব্য এটাই যে আজকে আপনারা যে বীজ বপন করেছেন 2021 সালে, তার আজ সেটা আজকে গাছে পরিণত হয়ে গিয়েছে। সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে। তবে একটা কথা, গাছ কষ্ট করে গাছকে আগলে ধরে রাখলেন, ফল তো আমরাই খাবো ভাই, ফল খেতে হবে তো নাকি? তাহলে কাগে কান নিয়ে চলে গিয়ে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে তাকান, কান আছে না নাই। এখন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে পাচ্ছে না, একটা আমার শব্দ নিয়ে ওরা আমার বিরোধিতা করতে পারছে না। আমি কেন মিথ্যে কথা বলবো ভাই? আমি কি পেটের জ্বালায় রাজনীতি করতে এসেছি নাকি, না রাজনীতি থেকে করে কামিয়ে খেতে এসেছি? যদি রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসতাম এতক্ষণ আমি ভাঙড়ের আর সংযুক্ত মোর্চা খামচিহ্নের বিধায়ক থাকতাম না, ওদের হয়ে যেতাম, তাই না? কিন্তু আমি তো ওই ধান্দায় আসিনি, আমি মানুষকে উপকার করার জন্য এসেছি। মানুষ